শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ৩ জন গ্রেফতার, ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যার অভিযোগ। খুনিদের গ্রেফতার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের লং মার্চে পুলিশি অ্যাকশন, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত। চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে অর্থনীতির হৃৎপিণ্ড আখ্যা দিলেন প্রধান উপদেষ্টা। কালুরঘাট নতুন সেতুর ভিত্তি স্থাপন, যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে কর্মী সমর্থকদের বিক্ষোভ। আদালতের রায় না মানলে টানা কর্মসূচির হুঁশিয়ারি। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজস্ব ভবনে ৩ ঘণ্টার কলম বিরতি, যোগ দেন আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারাও। সিরিয়ায় শান্তির জন্য নতুন সরকারকে সুযোগ দিতে চান ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা, তার মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় নির্মম হত্যাযজ্ঞ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে ছাত্র দলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শত শত শিক্ষার্থী। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকসেবী ও ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সরানোর দাবিও জানান তিনি। এদিকে বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে শাহরিয়ার আলম সাম্যের জানাজা। এর আগে সকালে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে বিবৃতি দেয় ছাত্রদল। মঙ্গলবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য। সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোন চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। শাহরিয়ার আলম সাম্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে। আমরা আরো জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন, আমরা তার কাছে যাচ্ছি। রবিন, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন একটু জানতে চাই। সাম্যকে কোথায় দাফন করা হবে? শুরুতে বলে নিই লোপা, খানিক আগেই জানাজা শেষে শাহরিয়ার আলম সাম্যের মরদেহ আসলে নিয়ে যাওয়া হয়েছে সিরাজগঞ্জে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। লাশবাহী সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই রওনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে সেই জানাজায় অংশ নিয়েছে সাম্যের বন্ধু, সহপাঠী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে সাম্য যেই সংগঠনটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, ছাত্র দলের জাতীয়তাবাদী ছাত্র দলের এফ রহমান হলের সেই সাহিত্য শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক ছিল, সেই সংগঠনটির নেতৃবৃন্দ ছিল এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ যেমনটি ছিল কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং ছাত্র বিষয়ক সম্পাদক যিনি রকিবুল ইসলাম বকুল কেন্দ্রীয় বিএনপির, তিনিও এসেছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এর বাইরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, হাসান আল মামুন,
তারা যেমনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যুক্ত হয়েছে। অর্থাৎ এটুকু এই কারণে বলা যে ক্যাম্পাসের অভ্যন্তরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এইরকম মৃত্যু আসলে কোনো সংগঠনই আসলে মেনে নিতে পারছে না। এবং সেই সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরিয়াল বোর্ডে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এবং উপাচার্যের পদত্যাগ সহ প্রক্টরের পদত্যাগের দাবির সঙ্গে সঙ্গে তারা নিরাপদ ক্যাম্পাসের নিশ্চিত করার সেই দাবিটি আরও একবার পুনর্ব্যক্ত করছে এই অবস্থান থেকে, অর্থাৎ সামনের জানাজায় অংশ নিয়ে কিংবা জানাজা পূর্ব যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখান থেকে। এবং এই মুহূর্তে যদি বলতে চাই, ক্যাম্পাসে বিভিন্ন অঙ্গ সংগঠন বিচ্ছিন্নভাবে তারা তাদের প্রতিবাদ জারি রেখেছে। যেমন এর আগে ছাত্রদলের কর্মসূচি ছিল, এরপরেই শাহবাগ থানা অভিমুখে কর্মসূচি জুলাই ঐক্যের, এরকম করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে আসলে বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন আসলে মূলত এই সাম্য হত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং বিচার দ্রুত নিশ্চিতের দাবিও জানাচ্ছে। লোপা। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ ঠেকাতে সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেল ছুড়েছে পুলিশ। মৎস্য ভবন পার হওয়ার পর অ্যাকশনে যায় পুলিশ, ছড়ে জল কামানো। পুলিশের অ্যাকশন আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। বর্তমানে কাকরাইল মোড় অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। সকাল 11টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় গুলিস্তান গোলাপ শাহমাজারের সামনে ব্যারিকেড দেয় আইন শৃঙ্খলা বাহিনী, তবে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যায় শিক্ষার্থীরা। মঙ্গলবার ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তাদের দাবির অন্যতম আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 25-26 অর্থ বছর থেকে কার্যকর করতে হবে। সেই সাথে আসন্ন অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদনের দাবি করা হয়েছে। আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। একাডেমিক ভবনগুলো এগুলো তো আমাদের ঠিক না, প্রত্যেকটা ভবন আমাদের যে কোনো সময় ধসে পড়তে পারে। সকল সংগঠন বসে আমরা এর থেকে আরো করা আমরা এতে ব্লক দিতে পারি, ঠিক আছে। আমরা আমাদের মানে যত কঠিন পদক্ষেপ দরকার সেটা আমরা নিব ইনশাআল্লাহ। পুলিশ আমাদের গুলি করে, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড হামলা করে, ইট পাটকেল মারে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা অন্যদিকে মত দেওয়ার জন্য এই হামলা করে। আমরা কি করেছি? আমাদের হাতে লাঠি ছিল না, আমাদের হাতে কিছু ছিল, ইট ছিল না, তারপরও আমাদের বন্ধুদের উপর টিয়ার মারা হয়েছে। ভাই দর্শক, কাকরাইল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। লং মার্চে পুলিশের বাধার পর এই মুহূর্তে কি অবস্থা দেখছেন কাকরাইলে? অনেকটাই কমেছে এবং আমরা যেটা দেখেছি যে পুলিশের যে অবস্থান ছিল মৎস্য ভবনের অংশটিতে, সেই জায়গা থেকে পুলিশও কিন্তু ইতিমধ্যে এই কাকরাইল মসজিদের সাথে যেই যমুনায় প্রবেশের মুখে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ভিতরে পুলিশ অবস্থান নিয়েছে এবং এর বাইরের জায়গাটিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বেশ কয়েকশো শিক্ষার্থী কিন্তু এখন এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কথা বলেছেন। তারা তাদের যে উপর যে অতর্কিত হামলা হয়েছে, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, তার প্রতিবাদ তারা জানিয়েছেন। এবং একই সাথে বলতে হবে যে বেশ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে অবরোধ ছিল। এখন বলতে হবে যে কাকরাইল থেকে মৎস্য ভবনে যাওয়ার যে পথ, একটি পাশে কিন্তু গাড়ি চলাচল করছে, যদিও মৎস্য ভবন থেকে এই যমুনায় আসার যে পথ, সেই পথে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি যে শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কি, এবং পুলিশের পক্ষ থেকেও আসলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে আমরা দেখেছি যে এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, নারী পুলিশ সদস্য, এপিবিএন, বিজিবি এবং একই সাথে সেনা সদস্যরাও কিন্তু এখানে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যতটুকু বলা হয়েছে তাদের এখানে কোনো প্রকার আক্রমণাত্মক কোনো আচরণ তারা করবেন না এবং সুস্থতার সাথে স্বাভাবিকভাবে তাদের এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার কথা এখন পর্যন্ত তারা বলেছেন এবং অপ্রীতিকর ঘটনার কোনো লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো দেখার বিষয় যে শিক্ষার্থীরা আসলে এখানে কত সময় অবস্থান করেন, অথবা তারা কি ধরনের কর্মসূচি ঘোষণা করেন, সে অপেক্ষায় এখন আসলে সবাই রয়েছেন এখানে। লোপা। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড 5-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে। এছাড়া তিনি বলেন, এই বন্দর শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রতিবেশী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে একটি মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপরই বক্তব্য রাখেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। এরপর বন্দর এলাকা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে যান তিনি। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এরপরই কালুরঘাটে রেলসহ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেখানকার আনুষ্ঠানিকতা চলছে, আমরা ঘুরে আসতে চাই সেখানে। প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, সম্মানিত রেজিস্ট্রার, সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক, শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সুপ্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই গৌরবোজ্জ্বল দিনে আপনাদের সবাইকে সালাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই বিপ্লব সহ অদ্যাবধি সকল গণতান্ত্রিক আন্দোলনে দেশমাতৃকার ভাষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাজা প্রাণ দিয়ে নিজেদেরকে উৎসর্গ করেছেন এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আহত হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষভাবে স্মরণ করছি 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন মেধাবী শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহীদ ফরাদ হোসেনকে আমরা শহীদদের স্বপ্ন অনুযায়ী বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনের আনুষ্ঠানিকতা চলছে, আমরা সরাসরি সেখানে ছিলাম। বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যে কেউ তাদের অর্থ যদি তাদের লভ্যাংশ নিতে হয়, তাদের ডিভিডেন্ড মানি ইনসার্ট নিতে হয় বা যেটাকে আমরা বলি রয়্যালটি নিতে হয়, এগুলো তারা সরাসরি ব্যাংক থেকে নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের কোনো পারমিশন এখন আর লাগে না। তো এই সব কারণে আমরা আজকে থেকে সার্কুলার ইস্যু করে দিয়েছি যে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ চালু হচ্ছে বাংলাদেশে, এবং আমরা আশা করব সব ব্যাংকের সহায়তায় এবং আপনাদের গণমাধ্যমেরও সহায়তা সেখানে লাগবে। বাজারকে অস্থিতিশীল বা স্থিতিশীল রাখার ব্যাপারে সমগ্র জাতিকেই একটা ভূমিকা রাখতে হবে। আমরা যেন কোনো প্রকারের উস্কানিমূলক তথ্য, কোনো প্রকারের বিভ্রান্তিকর তথ্য এগুলো প্রকাশ করা থেকে বিরত থাকি। এটা আমরা একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। সংবাদ ভিত্তিক, তথ্য ভিত্তিক সংবাদ আপনারা অবশ্যই পরিবেশন করবেন, কিন্তু অনাকাঙ্ক্ষিত বা যেটা সত্য নয় এমন কিছু স্পেকুলেটিভ তথ্য নিয়ে বাজারকে অস্থিতিশীল যেন আপনারা না করেন বা কোনো ধরনের প্রয়াস কোথা থেকে না থাকে, সেটাই আমরা আশা করব। আমরা জানি যে কিছু আছে কোম্পানি দুবাই এবং অন্যান্য জায়গায় আছে যারা চেষ্টা করবে বাজারকে অস্থিতিশীল করতে, আগে করেছে, এখন হয়তো তারা চেষ্টা করতে পারে।
দুদকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহজাহান বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাকে। এছাড়াও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন কথা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেওয়া হয়েছিল। এর আগে গতকাল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এজন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে তার করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। তারেক রহমান সাহেব বা জুবাইদা রহমান কোনো অবৈধ উপায়ে অশুদ্ধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পদ অর্জন করেছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন। জিয়া পরিবারকে রাজনীতি হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদা রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বিলম্বের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। তাদের দাবি, দ্রুত মেয়র হিসেবে শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে ইশরাক হোসেনকে। বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে রাস্তা বন্ধ করে দেয়। এতে ৩ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। আগামীকাল সকালে আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। বুধবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। এরই মধ্যে শতাধিক দাঁড়িয়ে যান ফুটপাথে। বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ করানোর দাবি তাদের। ঘণ্টা খানেকের মধ্যে জমায়েত বাড়ে। তখন নগর ভবনের ঠিক নিচে সমবেত হন তারা। চলতে থাকে বক্তৃতা। উনি নির্বাচিত হয়েছে, এখন আমরা আমাদের দাবি উনি ওনার জায়গায় বসবে। তারা আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না, তো এখানে তো গণতন্ত্রের আমি কোনো ছোঁয়া ফাটাও দেখতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি মেয়রের দায়িত্ব নেয়, আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনেক এগিয়ে নিয়ে যাবে। নেতাকর্মীরা বলেন, আদালত ইশরাককে মেয়র ঘোষণা করলেও এখনও তার শপথ অনুষ্ঠান হয়নি। তাদের অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের এই রায় বাস্তবায়ন হতে দিচ্ছে না। এই শপথ পরায়ণে যারা এখনো সহযোগিতা করতেছেন না, আমরা তাদেরকে আগামী দিনে চিহ্নিত করে এই সিটি কর্পোরেশনের শপথ নিয়ে তারপর এখান থেকে ঘরে ফিরব। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় এসে বেশি বাড়াবাড়ি করলে জনগণ সেই ক্ষমতা কেড়ে নিতেও জানে। জনগণ যেমন ফুলের মালা পরাতে জানে গলায়, জনগণ তেমনি জুতার মালাও পরাতে জানে। বিক্ষোভকারীদের একাংশ অবস্থান নেন নগর ভবনের সামনের সড়কেও। যান চলাচল বন্ধ করে দেন তারা। আদালতের রায় বাস্তবায়ন করা না হলে টানা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ৩১ দফা বাস্তবায়ন সংক্রান্ত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি গত ১৬ বছর ধরে একটি পরিচ্ছন্ন নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে। ২৪-এ ছাত্র জনতা প্রাণ দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য, তাই নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, হাজারো আয়নাঘর আবিষ্কার হলেও জড়িতরা এখনও উপদেষ্টা পরিষদে আছে। তাদের চিহ্নিত করে বহিষ্কারের দাবি জানান তিনি। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশ ছাড়ার পর তদন্ত কমিটি করা হাস্যকর। সরকারের গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল বলেও ক্ষোভ জানান তিনি। জেল জুলুম, খুন, খারাপি উপেক্ষা করে বছরে বছরে জেলে থেকে মা বাবার সন্তান বুক থেকে বিদায় দিয়েছে যে হাসিনা, সে হাসিনা চলে গেলেও এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটার। বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করল ওয়াশিংটন। পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে এমন মন্তব্য করেন মুখপাত্র টমি পিগট।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা অবগত। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রত্যেকের ক্ষেত্রে ন্যায্য, স্বচ্ছ ও আইনি প্রক্রিয়াকে সমর্থন করে। বাংলাদেশে ভারতের পুশিনের ঘটনা কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, ভীষণ উদ্বেগজনকও বলে মনে করেন বিশ্লেষকরা। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন আরও জটিল ও দীর্ঘায়িত করতে প্রতিবেশী রাষ্ট্রটি এমন করছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তারা। এই ইস্যুতে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়ে বিশ্লেষকদের শঙ্কা, সামান্যতম দুর্বলতা দেখালে আরও বাড়তে পারে পুশিনের মাত্রা। পেহেলগাম আক্রমণকে কেন্দ্র করে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা, সেই উত্তেজনার পারদ গড়িয়েছিল যুদ্ধের দামামায়। পরমাণু শক্তিধর দুই দেশের এই টানাপোড়েন যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সীমান্তে পুশিন করে প্রতিবেশী ভারত। ৮ মে থেকে টানা ৪ দিন মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭৪ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৭ মে যে ৬৬ জনকে পুশিন করে তারা সবাই ভারতীয়। একই দিন কুড়িগ্রামে রৌমারি ও ভুরুঙ্গামারি সীমান্ত দিয়েও ৩৬ রোহিঙ্গাকে পুশিন করেছে ভারত সরকার। এসব ঘটনায় ক্ষুব্ধ ঢাকা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দিল্লিকে। দেয়া হয়েছে কূটনৈতিক পত্র। প্রতিবাদ লিপি দিয়েছি, তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব। অব্যাহত এই পুশিনের ঘটনাকে অস্বাভাবিক হিসেবেই দেখেন কূটনৈতিক ও ভূরাজনীতি বিশ্লেষকরা। ভারত থেকে বাংলাদেশে যে পুশিনের সাম্প্রতিক ঘটনা ঘটেছে তা যথেষ্ট উদ্বেগজনক এই কারণে যে দুদেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হলে তা নিরসনের জন্য আন্তর্জাতিক রীতিনীতি যেমন রয়েছে, পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতার চুক্তিও রয়েছে। ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে সেটা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, পুশিনের মাধ্যমে এটাকে আগে দীর্ঘায়িত এবং জটিল আকার ধারণ করতে যাচ্ছে বলে আমার ধারণা। সুতরাং সেখানে কূটনৈতিকভাবে এর কড়া প্রতিবাদ করা উচিত। যদি বাংলাদেশি নাগরিক থাকে তাদেরকে আনার পর পদ্ধতিগত বিষয়টি ফলো করলে আমার মনে হয় সুষ্ঠু সমাধান পাওয়া যাবে। এ ধরনের অন্যায্য আচরণের পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বলছেন এ নিয়ে ন্যূনতম ছাড় দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে ভারত হয়তো এই সুযোগ নিতে চাচ্ছে অথবা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, কিন্তু আমাদের উচিত সেই সুযোগ ভারতকে না দেওয়া এবং অনতিবিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্ত রক্ষী বাহিনীদের দ্বারা এই বন্ধ করা উচিত। তবে কোনো অবস্থাতে এখানে ছাড় দেওয়া যাবে না। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদারের তাগিদ দেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে রাজস্ব ভবনে ৩ ঘণ্টা কলম বিরতি পালন করেছেন রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারী। সকাল 10টায় শুরু হওয়া এই কার্যক্রম শেষ হয় দুপুর 1টায়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার ও শনিবার 5 ঘণ্টা কলম বিরতি চলবে। সোমবার মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে গেজেট প্রকাশ করে সরকার। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা জানান এই অধ্যাদেশে তাদের মতামত উপেক্ষিত হয়েছে। এই সংক্রান্ত রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ প্রকাশের দাবি জানান। বলেন বিবেচনায় নিতে হবে রাজস্ব সংস্কার কমিশনের প্রতিবেদন। ব্যবস্থাপনায় টেকসই সংস্কার করতে অংশীজনদের মতামতের প্রতিফলন চেয়েছেন তারা। কর্মসূচির আওতায় বাইরে ছিল আন্তর্জাতিক সেবা, রফতানি ও জাতীয় বাজেট কার্যক্রম। সরকার যে সংস্কার এনবিআর সংস্কারের পদক্ষেপ নিয়েছে আমরা সেটাকে স্বাগত জানিয়েছি আগেই, এবং আমরাও মনে করি যে এনবিআর সংস্কার দরকার আছে। কারণ সংস্কারের মাধ্যমে আমরা বেটার সার্ভিস দিতে পারবো আমাদের দেশবাসীকে, স্টেক হোল্ডারদেরকে। কাজে সেই সংস্কারটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ওয়েতে হতে হবে। আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা ঐক্যমত্যের ভিত্তিতে স্থায়ী সমাধান যেটি হবে, আমাদের সেটিতে কোনো আপত্তি নাই। জামায়াতে ইসলামের নিবন্ধন নিয়ে আদালতের সিদ্ধান্ত জানা যাবে আগামী 1 জুন। নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ শুনানি করেন। রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি জানান, নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়, এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দেবে বলে আশা করেন জামায়াতের আইনজীবী। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন, তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ডাকাতির মামলায় 9 জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার। গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন মামুন মেকার, মাসুদ, সুরজ আলী, নাইম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু, বেল্লাল হোসেন। পুলিশ জানায়, গত 3 মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে একটি ডাকাতির ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ মামলা দায়ের করলে মধুপুর থানা পুলিশ জড়িতদের ধরতে অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, 250 কেজি ট্রান্সমিটার, 80 কেজি তামার তার, ব্যাটারি, সীসা সহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানায় পুলিশ। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরার বাজারে উঠেছে হিমসাগর আম। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 মে থেকে হিমসাগর সংগ্রহের কথা ছিল। চাষিরা বলছেন, পরিপক্ক হয়ে ঝরে পড়ছে হিমসাগর। নিরুপায় হয়েই বাজারে তুলেছেন তারা। আজ থেকেই আম ভাঙা হবে। এতে যদি প্রশাসন বাধা দেয় তাহলে বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে অনশন শুরু হবে। সাধারণ মানুষ হিমসাগর খেতে পারবে না। অভিযোগ করেন, প্রশাসনের ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি ও ব্যবসায়ীরা। দেশের বাজারে সুনাম নষ্ট হচ্ছে সাতক্ষীরার আমের। সাতক্ষীরার মানুষ, বিশ্বের মানুষ কেউ খাতে পারবে না যদি আম আজকের থেকে ভাঙার অনুমতি না দেওয়া হয়। সাতক্ষীরার সুস্বাদু আম, নাম করা আম, তারপর আমরা ভাঙার অর্ডার পাচ্ছি না, এই জন্য আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের থেকে স্যার যদি আমাদের কৃষক ব্যবসায়ীদের প্রতি একটু সহানুভূতি দেখান, তাহলে মনে হয় আমাদের কৃষকরা বেঁচে যাবে। সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পলাশবাড়ি কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লিমন ও মানিক হোসেন মাদ্রাসা শিক্ষার্থী। গতকাল বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের একটি বিল থেকে হাফিজুর রহমান রিপন নামের সাবেক এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সাথে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সকাল 10টার ফ্লাইটে দুবাই যাত্রা করেছে বাংলাদেশ দলের প্রথম বহর। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলে 17 সদস্যের দল ছেড়েছেন ঢাকা। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ও শেষ বহরে দুবাইয়ের ফ্লাইট ধরবে অধিনায়ক লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার 2 ধাপে দুবাই পাড়ি দেয় বাংলাদেশ দল। সকাল 10টায় ছিল প্রথম ফ্লাইট। এই সময়ে টাইগারদের সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটার জাকির আলী অনেক। সবসময় অনুশীলন ও মাঠে সবার আগে আসেন জাকির। বিমান ধরার বেলাতেও হয়নি তার ব্যতিক্রম। সবার আগে হাজির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর ক্রিকেট বোর্ডের বাসে চেপে বিমানবন্দরে হাজির হন তানজিম হাসান সাকিব, সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারি, তানজিদ তামিম, রুশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস পামেন্ট ও ট্রেনার নাথান কেলি আসেন একই গাড়িতে। এরপর হেড কোচ ফিল সিমন আসেন অন্য গাড়িতে। সবশেষ 2 ক্রিকেটার হিসেবে তানভীর আহমেদ ও পেসার হাসান মাহমুদ আসেন বিমানবন্দরে। সব মিলে এদিন ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফ মিলে 17 সদস্যের বহর সকালে ধরেছেন দুবাইয়ের ফ্লাইট। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাতে 17 ও 19 মে 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সফরে যাবার কথা টাইগারদের। বাংলাদেশের সবশেষ পাকিস্তান সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল দল। রাওয়ালপিন্ডির সেই সিরিজে টাইগারদের স্টার পারফর্মার ছিলেন পেসার হাসান মাহমুদ। পাকিস্তান সফরে শেষ পর্যন্ত দল গেলে এবারও জয় নিয়ে ফেরার প্রত্যয় নিয়ে ঢাকা ছাড়লেন হাসান। এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আর কিছু হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব মুশফিকের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। এপ্রিলে অসাধারণ পারফরম্যান্সের জন্য মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন মিরাজ। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মোজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে পেছনে ফেলে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পান তিনি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। সিলেট টেস্টে 2 ফাইফারে 10 উইকেট নেন তিনি। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির পাশাপাশি 5 উইকেট নিয়ে জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। বহুল আলোচিত মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্পের প্রথম চমক। সৌদি আরবে দেয়া ভাষণে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার আকস্মিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন দেশটিতে শান্তির জন্য নতুন সরকারকে সুযোগ দিতে চান তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শেই এসেছে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এই সিদ্ধান্ত। এমনকি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা এর সাথে বৈঠকও করেছেন ট্রাম্প। গৃহযুদ্ধ আর একাধিক দেশের প্রভাবে বিধ্বস্ত, অস্থিতিশীল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সিরিয়ায় স্বস্তি আর শান্তির সম্ভাবনা। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মুখে। উল্লসিত সিরীয়রা। সত্যি বলতে খুব আনন্দের খবর। আমরা খুব খুশি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। দেশের জন্য এই পদক্ষেপ যেন মঙ্গলজনক হয়। বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। মনে হচ্ছে বুকের উপর থেকে পাহাড় সরে গেছে। আশা করছি ভবিষ্যতে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। রিয়াদে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরামর্শ দিচ্ছিল সৌদি আরব। তুরস্ক সহ কয়েকটি আরব দেশও করেছে সুপারিশ। সিরিয়ায় একটি নতুন সরকার এসেছে। আশা করছি তারা দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে। আমরা এটাই দেখতে চাই। তারা বহু বছর ধরে যুদ্ধ আর হত্যার সাক্ষী, আর তাই সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে তারা শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ পায়। এমনকি চলমান মধ্যপ্রাচ্য সফরেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে সাক্ষাৎও করেছেন ডোনাল্ড ট্রাম্প। একসময় আল কায়েদার কমান্ডার ছিলেন সিরিয়ার HTS গোষ্ঠীর নেতা আল শার, যার বিষয়ে তথ্যের বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কারাগারে সাজাও ভোগ করেছেন 5 বছর। এখনও শারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে। 2011 সালে দেশে ফিরে গঠন করেন নুসরা ফ্রন্ট। পরবর্তীতে নাম বদলে রাখা হয় HTS। গত ডিসেম্বরে শারার নেতৃত্বেই উৎখাত করা হয় বাশার আল আসাদ সরকারকে। জানুয়ারিতে দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। আলোচিত হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার তাকে হত্যা করতে দক্ষিণ গাজার খান ইউনিসেও ইউরোপিয়ান হাসপাতালে কমপক্ষে 9টি মিসাইল ছড়ে তেল আবিব। প্রাণ যায় অন্তত 28 জনের। তবে মোহাম্মদ সিনওয়ারের পরিণতি এখনও জানা যায়নি। বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর একাই হামাসের হাল ধরেছিলেন তিনি। এদিকে গাজার সাংবাদিকদের উপরও চলছে ইসরায়েলি বর্বরতা। ইসরায়েলি হামলায় সাবেক হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারই ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনটির অন্যতম শীর্ষ কমান্ডারও তিনি। আইডিএফের আগ্রাসনে মোহাম্মদ দেইফ মারা গেলে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের হাল ধরেন মোহাম্মদ সিনওয়ার। শোনা যায় বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মতোই সবার আড়ালে গাজায় এখনও কাশেম ব্রিগেডের অভিযান পরিচালনা করেন মোহাম্মদ সিনওয়ার। মধ্যপ্রাচ্য সফরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই জনপ্রিয় এই নেতা অবস্থান করছেন এমন দাবি করে খান ইউনিসে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, ইউরোপিয়ান হাসপাতালের নিচেই ছিল হামাসের একটি কমান্ড সেন্টার, যেখানে অবস্থান করছিলেন মোহাম্মদ সিনওয়ার। হাসপাতালটি লক্ষ্য করে কমপক্ষে 9টি ক্ষেপণাস্ত্র ছড়ে আইডিএফ। প্রাণ যায় অন্তত 28 জনের। তবে এদের মধ্যে মোহাম্মদ সিনওয়ার রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। আমার সন্তানকে নিয়ে এখানে ঘুমিয়েছিলাম। এ সময় তারা হামলা করে, অনেকগুলো মিসাইল ছোড়ে। আমরা হাসপাতালের ভেতরেই ছিলাম। হঠাৎ করে আগুনের গোলা দেখতে পেলাম। এই আইসিইউর সামনেই একটি মিসাইল পড়ে। একই অঞ্চলের নাসের হাসপাতালেও চলে ইসরায়েলি তাণ্ডব। মুহুর্মুহু মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্থাপনাটিতে। প্রাণ যায় জনপ্রিয় সাংবাদিক হাসান অ্যাশলি সহ আরও কয়েকজনের।
এই হাসপাতালের কেউ আর সুরক্ষিত নয়। আমি জানি না এখানে এসে কি করব, আহতদের চিকিৎসা দিব নাকি শহীদদের জন্য কান্না করব। এটা সাংবাদিকতা আর সাংবাদিকদের অধিকারের লঙ্ঘন। আমরা যে হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরি তা আর আমাদের রক্ষা করছে না। প্রতিদিনই কোনো না কোনো সহকর্মীকে হারাতে হচ্ছে। এদিকে রাতভর নিরবচ্ছিন্নভাবে হামলা চলে উত্তর গাজাতেও। টার্গেট করা হয় জাবালিয়ার শরণার্থী শিবিরগুলোকে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।